এ এমন এক জায়গা যেখানে সময় যেন একটু ধীর হয়ে চলে, যেখানে আকাশ মিশে যায় সমুদ্রে আর ঢেউ এসে ছুঁয়ে দেয় তোমার সমস্ত ক্লান্তি, যেখানে বালি গরম, বাতাসে লবণের গন্ধ আর প্রতিটা ঢেউ নিয়ে আসে এক টুকরো শান্তি। হ্যাঁ, এটাই আমাদের সবার প্রিয় মন্দারমণি। অনেকটা টাইমই লেগে গেল আসতে। ওই নন্দকুমারের পর থেকেই আমরা জ্যামটা পেয়েছি, এখনো পর্যন্ত সামনে দেখো জ্যাম। বিকেলে তো যাব দীঘা ঘোরার একটা প্ল্যান আছে, ওখানে দীঘার মার্কেটও দেখাবো। দূর থেকে যারা ট্রাভেল করে আসে তারা এখানে চেঞ্জ করে সমুদ্রে নামতে পারে, আবার স্নান করা হয়ে গেলে সমুদ্র থেকে চলে আসে। আমরা এখন চলেছি নতুন ব্রিজের উপর দিয়ে, এর পাশেই আছে বালি ব্রিজ আর দক্ষিণেশ্বর মন্দির। হাই এভরিওয়ান, বৃষ্টি কথা নতুন একটা ভিডিওতে তোমাদের আরও একবার বিগ ওয়েলকাম। বাঙালির ঘুরতে যাওয়া আর দীপুদা, এই দুটো নাম একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমরা বছরের প্রথমে দেখিয়েছিলাম সিকিম ট্যুর, বাঙালির কাছে দার্জিলিং আর সিকিম প্রায় একই, আর এবার হতে চলেছে দীঘা ট্যুর। তবে দীঘার ভিড়ভাট্টা আমরা সবসময় এড়িয়ে চলার চেষ্টা করি, তো প্রত্যেকবারের মতো এবারও যাচ্ছি যে শান্তশিষ্ট আমাদের খুব পছন্দের ডেস্টিনেশন মন্দারমণি। এবারের ট্যুরটা হতে চলেছে ফ্যামিলি ট্যুর, মানে আমি যাচ্ছি, রাজ যাচ্ছে, মামনি যাচ্ছে আর যাচ্ছে আমার মা। এই চারজন মিলে পাড়ি দেব সেই চেনা জায়গায়, চেনা শহরটাতে। ওখান থেকে আমরা যাই দীঘায় যাই, দীঘার সাইট সিনগুলো করি, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর মন্দারমণিতে আমাদের একটা পছন্দের হোটেল আছে, সেটা আমাদের খুবই পরিচিত, মানে এর আগেও গেছি। সব মিলিয়েই চেনা একটা নতুন সফর আমরা শুরু করতে চলেছি, যেটা আমাদের বাড়ি বসিরহাট থেকে 225 কিলোমিটার দূরে অবস্থিত এবং যেতে প্রায় সময় লাগবে 5.5 ঘন্টা মতো। তো চলো শুরু করা যাক আজকে জার্নি। কলকাতার কোলাহল থেকে মাত্র কয়েক ঘন্টার দূরত্বে লুকিয়ে আছে এই স্বপ্নময় সমুদ্র তট। এটা কেবল একটা ট্রিপ নয়, এটা একান্তে নিজের সাথে, পরিবারের সাথে কাটানো কিছু মুহূর্ত। সকাল সকাল আমাদের বাড়ি বসিরহাট থেকে আজকে যাত্রা শুরু করলাম রাস্তার এই চেনা ব্যস্ততায়। কিছুটা এগিয়ে গেলাম বারাসাত ছেড়ে। এখন টাইম হয়েছে 9:20 আর আমরা সবে মধ্যমগ্রাম আসলাম, এখনো যেতে হবে অনেকটা রাস্তা। চারিদিকে গাড়ির হর্ন, গাড়ির ভিড় আর শহরের চিরচেনা কোলাহল। তবে আজকের সকালটা অন্যরকম। আজ আমরা বেরিয়ে পড়েছি সমুদ্রের টানে, শহরের কোলাহল ছেড়ে প্রকৃতির শান্ত কোলে। কলকাতা থেকে মন্দারমণির দূরত্ব প্রায় 170 কিলোমিটার। গাড়িতে গেলে প্রায় 4-5 ঘন্টা সময় লেগে যায়। আমরা এখন চলেছি নতুন ব্রিজের উপর দিয়ে, এর পাশেই আছে বালি ব্রিজ আর দক্ষিণেশ্বর মন্দির। একটু পেরিয়েই যাব রাজচন্দ্রপুর, সেখান থেকেই দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, একটা যাচ্ছে দিল্লির দিকে আর একটা যাচ্ছে মুম্বাইয়ের দিকে। আমরা মুম্বাইয়ের হাইওয়েটা নেব। এখান থেকে মন্দারমণি এখনও প্রায় 172 কিলোমিটার মতো বাকি রয়েছে, যেতে যেতে আর 1.5 মতো বাজে। এটাই হচ্ছে রাজচন্দ্রপুর। এই যে এখান থেকে সোজা রাস্তা চলে যাচ্ছে দিল্লির দিকে আর এই দিকটা চলে যাচ্ছে মুম্বাইয়ের দিকে। আমরা এই দিকের হাইওয়েটা নেব আর সোজা চলে যাব মন্দারমণি। আমরা যখনই মন্দারমণি ট্রিপ করি, আমরা বসিরহাট থেকে সোজা বেড়াচাপা দেগঙ্গা হয়ে মধ্যমগ্রামের উপর দিয়ে পৌঁছে যাই রাজচন্দ্রপুর। সেখান থেকে আলমপুর, ধুলাগড়ি, উলুবেড়িয়া হয়ে সোজা চলে যাব কোলাঘাট। তারপর সেখান থেকে সোজা নন্দকুমার, চাঁদিপুর, খেজুরি, তারপর সেখান থেকে কাঁথি চলে আসা অর্থ প্রায় পৌঁছেই যাওয়া। সেখান থেকে সোজা চাউলখোলা থেকে ঢুকে যেতে হবে মন্দারমণি, সোজা চলে গেলে পড়বে দীঘা। এখন আমরা ধুলাগড় টোল প্লাজা ক্রস করলাম। দীঘা মন্দারমণি যেতে গেলে কিন্তু মানুষের যাতায়াত নিয়ে কোনো চিন্তা নেই, পার্সোনাল গাড়ি থাকলে তো কোনো ব্যাপারই না, ওটা বেস্ট অপশান। তাছাড়াও যদি আপনারা ট্রেনে যেতে চান তাহলে হাওড়া থেকে দুটো এক্সপ্রেস ছাড়ে, একটা হচ্ছে তাম্রলিপ্ত এক্সপ্রেস যেটা সকাল 6:30 ছাড়ে, আর একটা দুপুরে আছে কান্ডারি এক্সপ্রেস। তো এগুলো করে যেতে পারেন। আদারওয়াইজ সরকারি বেসরকারি অনেক রকমের বাস আছে দীঘা যাওয়ার জন্য, সেগুলোও আপনারা যেতে পারেন। তবে যেখানেই যান না কেন, আপনাকে মন্দারমণিতে যেতে গেলে আপনাকে যেতে হবে চাউলখোলা, তাই তো? চাউলখোলাতে আপনাকে নামতে হবে, বা সেখান থেকে আপনারা ওখানে অটো টোটো অনেক সার্ভিসই পেয়ে যাবেন, সেটা করেই আপনারা চলে যেতে পারবেন। বাগনানের কাছেই দেখলাম লোকাল একটা বাজার বসেছে, আর বাজারটা বেশ অনেকটা জায়গা জুড়ে বসেছে, অনেকটাই বড় ছিল বাজারটা। যাই হোক, ওটা পেরিয়েই কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেলাম কোলাঘাট যে ব্রিজটা আছে সেই ব্রিজটা। ওইদিকে আর একটা ব্রিজ দেখা যাচ্ছে, ওটা রেলওয়ে ব্রিজ, আর নিচ দিয়ে বয়ে চলেছে রূপনারায়ণ নদী। ব্রিজটা পার হয়েই চলে আসলাম কোলাঘাট, সবার খুব পরিচিত একটা জায়গা। এখানেই সব ধাবাগুলো থাকে। মন্দারমণি বা দীঘা যাওয়ার পথে সবাই এখানেই ফার্স্ট ব্রেকটা নেয়। আমরা এখন চলে এসেছি কোলাঘাটে, এখন বাজে 10:47।
প্রায় 130 কিলোমিটার পথ পেরিয়ে এসেছি। এই যে এই ধাবাগুলোতে অনেকেই দাঁড়ায়, এখানে টিফিন করে। আমরা যেহেতু রাস্তাতে টিফিন করেছি তো ওই জন্য টিফিন করব না, এখন একটু দাঁড়ালাম যদি চাটা কেউ খায়। কোলাঘাট পূর্ব মেদিনীপুর জেলার একটি গুরুত্বপূর্ণ শহর, যা মূলত বিদ্যুৎ কেন্দ্রের জন্য বিখ্যাত। এখানেই আছে থার্মাল পাওয়ার স্টেশন, যা পশ্চিমবঙ্গের অন্যতম বড় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, এবং সেগুলো রাস্তায় যাওয়ার পথে চোখেও পড়ে। কোলাঘাটটা পেরিয়েই পড়ে মেচেদা। মেচেদা থেকে সোজা চলে গেলে কিন্তু যাওয়া যায় রাধাবল্লভপুর, যেখান থেকে তমলুকে যাওয়া যায় খুব সহজে। যাই হোক, আমাদের ডেস্টিনেশন তো তমলুক নয়, তাই সোজা চলে গেলাম নন্দকুমারের দিকে। কলকাতা থেকে দীঘা বা মন্দারমণি যাওয়ার পথে আরও একটি গুরুত্বপূর্ণ স্টেশন হলো এই নন্দকুমার। মহারাজা নন্দকুমার ছিলেন একসময় বাংলার একজন উচ্চ পদস্থ রাজকর্মচারী। তার নামের সাথে কি এই জায়গার কোনো যোগসূত্র আছে? তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে একটু জানিও তো। আর তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানিও। আজকের ভিডিওটা কেমন লাগছে সেটাও জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলটা তুমি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর যারা এতদিন আমার সাথে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এটা হচ্ছে নন্দকুমার। তো এই সোজা চলে গেলে যাওয়া যাবে তমলুক, আর এই দিকে এই ডান দিকে চলে যাচ্ছে, এটা হচ্ছে যাচ্ছে কাঁথির দিকে। আমরা যাব কাঁথির দিকে। এক্স্যাক্ট 4 ঘন্টা হলো বাড়ি থেকে বেরিয়েছি, আর 150 কিলোমিটার কিন্তু পেরিয়ে এলাম। এখনও বাকি রয়েছে প্রায় 80 কিলোমিটার মতো। বাইরে প্রচণ্ড রোদ আর গরমও আছে সাথে। মেচেদা থেকে যে তমলুকে যাওয়ার রাস্তাটা আছে রাধাবল্লভপুর হয়ে, নন্দকুমার থেকে সেই তমলুকে আবার মিলিত হওয়া যায়। সেম ভাবে নন্দকুমার থেকে আরও একটা রাস্তা চলে গেছে হলদিয়ার দিকে। যাই হোক, নন্দকুমার পেরিয়ে আমরা এখন পার করছি মাতঙ্গিনী সেতু, যার নিচ দিয়ে বয়ে চলেছে হলদি নদী। চাঁদিপুর পেরিয়ে এখন আছি খেজুরিতে। যত রাস্তা পেরোচ্ছে ততই যেন সমুদ্র দেখার জন্য উদ্বেগ বেড়েই চলেছে। তার মধ্যে প্রবলেম করছে এই জ্যাম। রাস্তাটা পুরো লাল হয়ে রয়েছে জ্যামে। সারা রাস্তা বেশ সুন্দর আসলেও এই জায়গাটাতে অনেকটাই লেট হয়ে যাবে। এর সাথে আবার সঙ্গ দিয়েছে বৃষ্টিও। এরপর থেকেই মুষলধারে বৃষ্টি শুরু হয়ে যায়। একদিকে সাপে বর হলো, বৃষ্টি বাড়তেই রাস্তাটা খানিকটা ফাঁকাও হয়ে গেল। একটু পরেই পৌঁছে যাব কাঁথি, সমুদ্রযাত্রার ঠিক আগে স্টেশন, যেখানে গন্ধ মেরে নারকেলের আর বাজারের কোলাহলে লুকিয়ে থাকে গ্রামের ছোঁয়া। যে হারে বৃষ্টিটা শুরু হয়েছে মনে হচ্ছে না এবার আর যাওয়ার সময় ডাবটা খেতে পারবো। প্রত্যেকবার এই মন্দারমণি যাওয়ার সময় আমরা এই জায়গাটা দাঁড়াই আর ডাবের ভিতরে যে নেওয়াটা থাকে সেটা আমরা খাই, খুব ভালো লাগে। এই মুহূর্তে আছি কাঁথিতে। এখন টাইম হয়েছে 1:26। পুরো অনেকটা টাইমই লেগে গেল আসতে। ওই নন্দকুমারের পর থেকেই আমরা জ্যামটা পেয়েছি, এখনো পর্যন্ত সামনে দেখো জ্যাম। এখনো 23 কিলোমিটার মতো টাইম মানে যেতে হবে, আর টাইম লাগবে এখনো মোটামুটি 1 ঘন্টা মতো। যদি এইরকম জ্যাম রাস্তায় পাই তাহলে তো আরও হয়ে গেল। যাই হোক, বৃষ্টি তো এখনো পড়ছে। দেখো, কাঁথি নিজে সমুদ্রের পাশে না হলেও এটা হলো গেটওয়ে অফ মেনি সি বিচেস। মন্দারমণি, শঙ্করপুর, তাজপুর, দীঘা সবেরই গেটওয়ে হচ্ছে এই কাঁথি। কাঁথি থেকে জ্যামে দাঁড়াতে দাঁড়াতে অ্যাট লাস্ট চলে আসলাম চাউলখোলা, যার এই বাঁদিক দিয়ে ঢুকে গেলেই যাওয়া যাবে মন্দারমণি। সামনে দেখতে পাচ্ছ অনেক অটো দাঁড়িয়ে রয়েছে, এরাই কিন্তু এখান থেকে নিয়ে যাবে মন্দারমণির আপনার হোটেলে। আর সোজা চলে গেলে যাওয়া যাবে তাজপুর, শঙ্করপুর, তারপরে দীঘা অ্যান্ড নেক্সট উদয়পুর, যেটা উড়িষ্যা বর্ডারে আছে। চাউলখোলা থেকে মন্দারমণি যাওয়ার রাস্তাটা ভীষণ সুন্দর, গ্রাম্য পরিবেশ, দুই পাশে সবুজ গাছ, আর বৃষ্টিতে যেন আরও সবুজ হয়ে গেছে। বৃষ্টি আর সমুদ্র এক দারুণ কম্বিনেশন। মন আর মানছে না, দেরি আর সইছে না। মানে মনে হচ্ছে কখন যাব সমুদ্র সৈকতে আর পাটাকে ডোবাবো সেই সমুদ্রের স্রোতে। ব্যাস আর কিছুক্ষণের অপেক্ষা। চলে এসেছি একদম মন্দারমণির মেন বিচটাতে। এই জায়গাটাই মন্দারমণির মেন বিচ। এই যে দেখো একটা মন্দির দেখা যাচ্ছে, এই মন্দিরের 5 সাইড দিয়ে ঢুকে গেলেই সমুদ্রের মেন বিচ। এই সেই বিচ। বালুর পথে হেঁটে চলি ঢেউয়ের সাথে গান, নির্জন এই সৈকতে মেলে প্রশান্তির সন্ধান। শহরের কোলাহল ভুলে চলে এসেছি এখানে, মন্দারমণি ডেকেছে বারবার প্রকৃতির টানে। এবার আমরা যে হোটেলটায় থাকবো সেটা মন্দারমণির মেন বিচ থেকে বেশ খানিকটা দূরে অবস্থিত। মন্দারমণির মেন বিচের কাছেই একটা আমাদের খুব পরিচিত একটা হোটেল আছে, লিপসি ভ্যালি, যেই হোটেলটা এই মুহূর্তে আমাদের ঠিক বাঁদিকেই রয়েছে। হোটেলটা ভীষণ সুন্দর, একদম সমুদ্র সৈকতের পাশেই অবস্থিত। তোমরা এই হোটেলের যদি ডিটেলস, রুম,
ভাড়া কেমন সব ডিটেলসে জানতে চাও তাহলে আমার ডেসক্রিপশনে দেওয়া ভিডিওটা দেখে নিতে পারো। আমরা আগেরবার যখন মন্দারমণি এসেছিলাম তখন এই হোটেলটাতে ছিলাম, এবং একবার না আরও 2-3 বার আমরা এসেছিলাম, তখন আমরা এই হোটেলটাতে ছিলাম। তবে এবার আমরা ঠিক করেছিলাম একটা বড় হোটেলে থাকবো, যদিও এটা ফার্স্ট টাইম না, এর আগেও আমরা এই হোটেলটায় ছিলাম, সেটা হচ্ছে মন্দারমণিতে হোটেল সোনার বাংলা। তবে পৌঁছে গেছি আমরা আমাদের হোটেলে, এই সোজা চলে গেলে পড়বে এন্ট্রি গেটটা। তবে এই ভিডিওটা মেনলি আমি মন্দারমণিকে নিয়ে করছি বলে এর সাথে হোটেলের ভিডিওটা আমি অ্যাড করব না। হোটেলের ভিডিও পাবে পুরো সেপারেট ভাবে নেক্সট উইকে। বিকেলে তো যাব দীঘা ঘোরার একটা প্ল্যান আছে, ওখানে দীঘার মার্কেটও দেখাবো। কিন্তু মন্দারমণিতে এসেছি, আর যখন জানতে পারলাম যে মন্দারমণিতেও একটা ছোটোখাটো মার্কেট আছে, তো সেটা না গেলে মন্দারমণির মন খারাপ করবে। তো যাই হোক, ওই জন্য আমরা আজকে ব্রেকফাস্ট করলাম সকাল সকাল উঠে, সকাল বলতে 9:30। ব্রেকফাস্ট করে এখন যাচ্ছি মন্দারমণির মেন যে বিচটা সেখানে, এবং সেখানে একটা ছোটোখাটো মার্কেট আছে। চলো ওই মার্কেটটা দেখাবো, সেখানকার ডিটেলস দেবো, আর ওখানে কি টাইপের জিনিসপত্র পাওয়া যায় সেগুলো অবভিয়াসলি তোমাদেরকে দেখাবো। চলো। আসার সময় তোমাদেরকে বললাম মন্দিরের পাশ দিয়েই গেলে যাওয়া যাবে মন্দারমণির মেন সমুদ্র সৈকতে। তো আমরা এখন সেখানেই চলে এসেছি, এটাই হচ্ছে সেই রাস্তা। পাশে রয়েছে পুরোটাই কার পার্কিংয়ের জন্য, আর সোজা রাস্তায় চলে গেলে পড়ে যাবে সমুদ্র সৈকত। তো আমরা গাড়ি নিয়ে তো সমুদ্র সৈকতে যেতে পারবো না, তার জন্য এখানে গাড়িটাকে পার্ক করব। তো পার্কিংয়ে চলে আসলাম গাড়িটা রাখতে। এরপরে এখান থেকে বেরিয়ে সামনে যে মার্কেটটা পড়বে সেই মার্কেটে যাব, দেখবো কি পাওয়া যায়, তারপর সেখান থেকে যাব বিচে। এখানে গাড়িটা পার্ক করলাম, এই পিছনেটা দেখো পুরোটাই হচ্ছে পার্কিং এরিয়া, আর এখান থেকে সোজা হেঁটে গেলে মার্কেটটা পড়বে। এই যে গাড়িগুলো রাখা তার ঠিক পিছনেই রয়েছে মার্কেটটা, তোমরা দেখতেই পাচ্ছ ওখান থেকে দোকানগুলো স্টার্ট হয়েছে। তবে দীঘার মতো অত নেই, খুব সীমিত দোকান আছে, তবুও যা দোকান আছে তোমরা ঘুরে শেষ করতে পারবে না সবকটা। দোকান যেহেতু খুব সীমিত, ওই জন্য দীঘার থেকে মন্দারমণির এই মার্কেটের জিনিসের দাম আপনার একটু বেশি বলে মনে হতে পারে, তবে জিনিসপত্র দেখে দাম ঠিকঠাক করে আপনি কিনে নিতে পারবেন। মার্কেটে আপনি পেয়ে যাবেন ঝিনুক দিয়ে তৈরি গহনা, শোপিস, ছোট ছোট ফ্রেম, নারকেলের খোল দিয়ে তৈরি হস্তশিল্প, আই লাভ মন্দারমণির লেখা টি শার্ট, চাবির রিং, ম্যাগনেট, স্যান্ড বোতল, এই সব কিছুই এখানে আপনারা পেয়ে যাবেন সুন্দর সুন্দর মূর্তি। জিনিসপত্র কিনি আর না কিনি, মার্কেটে এসে জিনিসপত্র দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আমি এই কিছু মিরর কিনেছিলাম আমার স্কুলের কিছু বন্ধুদের জন্য। যাই হোক, সব কিছু মিলেই খুব সুন্দর ছিল মার্কেটটা। অনেক ধরনের ব্যাগ ছিল যেগুলো আরও সুন্দর ছিল, অনেক শোপিস ছিল, ছোটো ছোটো টেডি ছিল, টেডি দেখলেই তো আমার চোখটা ওখানেই আটকে যায়। যাই হোক, এখানে একটা সুন্দর গহনার দোকানও ছিল। আগেরবার মন্দারমণিতে এসে এখান থেকে আমি একটা ব্রেসলেট কিনেছিলাম, যেটা খুব সুন্দর ছিল। এছাড়াও এখানে সমুদ্র সৈকতে পরার মতো অনেক ড্রেস পেয়ে যাবেন। মার্কেট থেকে বেরিয়ে এবার এই সোজা রাস্তা ধরে হেঁটে গেলেই পড়বে সমুদ্র সৈকত। আর এটা হচ্ছে মেন বিচ মন্দারমণির। মেন বিচ বলে কিছু হয় না, সবই বিচ। তো এটা হচ্ছে মেন বিচ, এখানে প্রচুর লোকের সমাগম থাকে, আর এখানে পোশাক পাল্টাবার ব্যবস্থা রয়েছে। দূর থেকে যারা ট্রাভেল করে আসে তারা এখানে চেঞ্জ করে সমুদ্রে নামতে পারে, আবার স্নান করা হয়ে গেলে সমুদ্র থেকে চলে আসতে পারে। সাইডে অনেক খাওয়া দাওয়ারের দোকান আছে, এই যে সুন্দর ডাবের দোকান আছে, যা ওয়েদার আমি একটু পরেই খাবো একটা ডাব। এখানে ভুট্টা আছে, একদম পুড়িয়ে দেবে সুন্দর গরম গরম। ওখানে ওইদিকে আইসক্রিমের ব্যবস্থা আছে। এই যে মেন বিচটা এটাই। সৈকতের কাছে আসতেই চোখে পড়ল সেই বিস্তৃত বালুকাবেলা। সমুদ্র যেন হাত বাড়িয়ে ডাকছে, ঢেউয়ের আওয়াজ, পায়ের নিচে নরম বালি, আর সেই নীল আকাশের তলায় ঢেউয়ের খেলা। এক কথায় এ যেন এক স্বর্গ। সমুদ্র সৈকতে বাচ্চাদের জন্য ছোট ছোট গাড়ি ছিল, যেগুলো করে ওরা সমুদ্র সৈকতটা ঘুরে দেখতে পারবে। আর বড়দের জন্য যে ব্যানানা বোটিংগুলো হয় সেগুলোও ছিল। বৃষ্টির পর ঝলমলে আলোয় সমুদ্র যেন আরো মোহময় হয়ে উঠেছে। মন চাইছে এক দৌড়ে চলে যায় সমুদ্রের আরো কাছে। মেন বিচের আশেপাশে হোটেল হলে আর কষ্ট করে রাস্তা দিয়ে আসতে হয় না, এই বিচ ধরেই হেঁটে হোটেলে পৌঁছানো যায়। সমুদ্রে শুধু পা ডুবিয়েই আর মনকে ক্ষান্ত রাখা যাচ্ছে না, ওই জন্য তাড়াতাড়ি চলে আসলাম গাড়ির কাছে, কারণ গাড়ি করেই চলে যেতে হবে এখন হোটেলে। হোটেলে গিয়ে ড্রেসটা চেঞ্জ করে নেমে পড়তে হবে একদম সমুদ্রের বক্ষে। তবে যাওয়ার পথে আরো একবার চোখ পড়লো এই সুন্দর মন্দিরটার দিকে। মন্দিরটার কারুকার্য খুব সুন্দর, জটিল খোদাই এবং একাধিক চূড়া সহ এটি একটি রঙিন মন্দির। যতবারই মন্দারমণির এই মেন বিচে আসি ততবারই এই মন্দিরটাকে দেখি, কিন্তু কোনোবারই মন্দিরটা খোলা পাই না। এবার এসে দেখলাম খোলা রয়েছে মন্দিরটা, তাই একটু ঘুরে আসলাম। এখন সব অপেক্ষার অবসান।
হোটেলে এসে চেঞ্জ করে চলে এসেছি সমুদ্র স্নানে। হোটেলে সুন্দর সুইমিং পুল থাকলেও সমুদ্রে এসে সমুদ্রে স্নান না করলে সমুদ্র দর্শন আর হলো কোথায়। ঢেউ এসে বারবার ধাক্কা দেয়, পায়ের নিচের বালি যেন ধীরে ধীরে সরে যায়। তোমার যা দুঃখ কষ্ট সব সমুদ্র নিয়ে যায়, আর যত আনন্দ সব আবার ফেরত দিয়ে যায়। সমুদ্রের সাথে যদি এই অনুভূতিগুলো নাই পাও তাহলে কিসের সমুদ্র দর্শন, তাই না? সমুদ্র স্নানে এসে কতক্ষণ যে জলের মধ্যে ছিলাম, কতক্ষণ যে চুপচাপ তাকিয়ে বসেছিলাম তার কোনো ঠিক নেই। এই সমুদ্র সৈকত শুধু একটা জায়গা নয়, এটা একটা অনুভব। শহরের কোলাহল থেকে কিছুটা দূরে শান্ত, নির্জন আর আপনজনের সঙ্গে সময় কাটানোর জন্য আদর্শ জায়গা। চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা।